সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন খোরশেদ আলম, পরিচালক বিটিএমএ, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলা স্টুডিওতে। শুরুতেই আমি খোরশেদ আলম আপনার কাছে জানতে চাবো, এই ব্যবসায়িক পরিবেশ এবং এই নীতি নির্ধারণ এইসব বিষয় আসলে নিয়ে আমরা জানতে চাবো যে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়িক পরিবেশ কতটা স্থিতিশীল বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, একটা দেশের অর্থনীতির জন্য সর্বপ্রথম একটা পরিবেশ হলো সর্বপ্রথম একটা অঙ্গীকার। আপনার পরিবেশ যদি ভালো না থাকে সেখানে অর্থনীতি কখনো উন্নতি হতে পারে না বা চাঙ্গা হতে পারে না। সারা বিশ্বেই দেখা গেছে যখনই একটা অর্থনীতির জন্য কোনো পরিকল্পনা করা হয় সেখানে আপনার একটা সরকার বা পরিস্থিতি, যে কোনো রাজনৈতিক সম্পূর্ণ জিনিসগুলোকে সুন্দর একটা পরিবেশ থাকতে হয়। যখনই যদি আপনার কোনো পরিবেশের ভিতরে দেখা যাবে কোনো রকম অস্থিরতা আছে, সেখানে কিন্তু কোনো বিনিয়োগ আসবে না, সাধারণ আপনিও যাবেন না। সাধারণত আমি একটা কথা যদি সিম্পলভাবে বলি, আপনার বাসার কাছে একটা হাট আছে, আপনি প্রতি সপ্তাহে হাট করতে যান জিনিসপত্র কেনাকাটার জন্য। আপনি আজকে শনিবার, আজকে আপনি বাজার করতে যাবেন, আপনি শুনলেন যে ওই হাটের পাশে দুই চারজনে গণ্ডগোল করতেছে, রাস্তায় দাঁড়ায় আছে বা মারামারি করতেছে, আপনি কিন্তু তখন যাবেন না। এর চেয়ে তো আর আপনাকে আমি আর উপমা কিছু দিতে পারবো না, দলিল দিতে পারবো না যে আপনি যাবেন না। তো বিদেশি বিনিয়োগ যদি বলেন, তারা কিভাবে আসবে? যখনই দেখতেছে যে এয়ারপোর্টে নামলে এক গ্রুপ আরেক গ্রুপ দাঁড়ায় আছে, ঢাকা আসতে পারবে না। গুলিস্তান থেকে তার মতিঝিল যেতে লাগবে 1.5 ঘন্টা, নিশ্চয়তা নাই। সে এয়ারপোর্ট থেকে নেমে তার অফিস বা কোনো জায়গায় যদি আসতে চায়, সেখানে আসতে তার নিশ্চয়তা থাকবে না সময়ের। তো আপনার অ্যাকচুয়ালি পরিবেশটা সবাই আগে দেখা হয়। আমি যেটা বললাম যে পরিবেশ যত পর্যন্ত আপনি ভালো না হবে, যে পর্যন্ত এখানে কোনো বিনিয়োগ তো আসবেই না। বরঞ্চ যেসব বিনিয়োগ হয়েছে, আমি মনে করি সেসব বিনিয়োগ থেকে মানুষ আরও তাদের বিনিয়োগ উঠাই নেবেন। আপনি একটা জিনিস সাধারণত, আমি আপনার একটা উপমা দিই, হয়তো এসব ব্যাপারে স্যার ভালো বলবেন। আজকে দেখেন শেয়ার বাজার, আজকে 2 মাসের যে শেয়ার বাজারটা কেন নেমে গেল? এই যে পরিবেশগুলো দেখে, চারিদিকের পরিবেশ দেখে আজকে শেয়ার মার্কেটটা কোথায় নিয়ে ধস নেমেছে। আপনি দেখেন কারো পুঁজি নাই, ব্যবসা নাই। এখন অনেকে চাচ্ছে যে ঠিক আছে, যেটা আমার পাওয়া গেছে পুঁজি থেকে তার 25% নাই, 30% নাই। তারা কি করতেছে? বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে যে এখানে আমি আর আসবই না। তো এই যদি পরিস্থিতি হয়, আপনাকে সবাই আগে পরিবেশ হলো তৈরি করতে হবে। এই পরিবেশটা তৈরি করতে কিন্তু দেখেন যে কোনো জিনিসের ব্যাপারেই আছে। আপনি সারা বিশ্বে দেখেন যুদ্ধ লাগতেছে, এটা একটা পরিবেশ সৃষ্টি করে তাদের মধ্যে মীমাংসা করা হচ্ছে। সংসারে গণ্ডগোল লাগে, স্বামী স্ত্রী লাগে, ছেলে মেয়ের সঙ্গে বাবার লাগে, একটা পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু আমাদের এই এখন বাংলাদেশের এরকম একটা অবস্থা হয়েছে যে পরিবেশটা তৈরিটা হচ্ছে কীভাবে জানেন? উইদিন এ সেকেন্ড, উইদিন এ আওয়ার, উইদিন এ ডে। আপনার কোনো পরিকল্পনা নাই। আপনি এখন চিন্তা করছেন সকালে বাসার থেকে আপনি এয়ারপোর্ট দিয়ে চিটাগং যাবেন, বাসার থেকে বের হয়ে দেখলেন রাস্তা বন্ধ। এখন হচ্ছে পরিবেশের নিশ্চয়তা দেওয়া। আপনি যে পর্যন্ত পরিবেশের নিশ্চয়তা বা আমাকে সিকিউর করতে না পারবেন যে আমি বের হয়ে আমি যেখানে যাচ্ছি যেতে পারবো, এই পর্যন্ত এখানে কোনো বিনিয়োগ তো আসবেই না, বরঞ্চ বিনিয়োগ আরও কমবে। যেটা আমি বললাম, শেয়ার বাজারের যে অবস্থা আপনি দেখেন, এটা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে, একমাত্র পরিবেশের জন্য। এখন আপনি কি পরিবেশ কিভাবে করবেন সেটা বর্তমানে যারা আছেন এই দায়িত্বে, ওনাদের কিন্তু বেশিরভাগই আমার জানা মতে, আমি জানি যতদূর, সবাই অর্থনীতিবিদ। এখন অর্থনীতিবিদদের কাছে কিন্তু এই জিনিসটা নিশ্চয়ই ওনারা জানেন যে আমার অর্থনীতিকে চাঙ্গা করতে হইলে, অর্থনীতিকে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে হইলে, বা যেগুলো আগের যেসব দুর্নীতি ছিল বা যে জিনিসগুলো ছিল এগুলোকে পুনরুদ্ধার করার জন্য আমার একটা পরিবেশ করতে হবে। সেই পরিবেশ করতে গিয়ে এখন রাস্তাঘাটের যে অবস্থা, আপনি বিশ্বাস করবেন না। বিশেষ করে আমি একটা জিনিস বলি, আমি গাড়িতে যখন যেতে থাকি, একটা রিক্সা আমার গাড়ির আগে দৌড় দেয়। আমি তো ভয় এখন যাচ্ছি না। আমি যে ফ্যাক্টরিতে আগে সপ্তাহে 2 দিন যেতাম, এখন যাওয়া বন্ধ করে দিয়েছি, কখন কোন বিপদ হয়ে যায়। এখন এই যে আপনার
আমরা তো কখনো চিন্তা করি নাই যে এরকম একটা এই ধরনের দুইটা প্যাসেঞ্জার নিয়ে একটা রিক্সা সামনে দিয়ে চলে গেল, এগুলো পরিবেশ কিন্তু। জি। তো আপনাকে আমাদের একটা এরকমভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে যেই পরিবেশে আমাদের এই দেশের অর্থনীতির উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, মানুষ স্বস্তিতে থাকবে, ভয়ভীতি থাকবে না, আতঙ্ক থাকবে না, ছাত্রদের লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে। এখন ছাত্রদের দেখেন পড়াশোনার চেয়ে আন্দোলনের দিকে মনোযোগ বেশি তাদের। তো এখন এগুলোকে আপনাকে এটা মেকআপ করে সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি করে দিতে হবে যাতে জনসাধারণ, বাংলাদেশের জনগণ এইটা ভোগ করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একই প্রসঙ্গে জানতে চাই, উনি যে বলছিলেন একটি ভালো পরিবেশের কথা, আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে কি মনে করেন যে একটি ব্যবসায়িক সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার জন্য কি কি প্রয়োজন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে? আসলে ব্যবসার পরিবেশের মধ্যে আমি মনে করি যে এমন একটা অবস্থা থাকা উচিত যাতে করে ব্যবসায়ীরা ইন্টারেস্টেড ফিল করেন যে না ঠিক আছে আমি ব্যবসা করব, আমার এখানে মুনাফা হবে। মুনাফা তখনই হবে যখন ব্যবসার খরচটা কম হবে। এই মুহূর্তে ব্যবসার খরচ অনেক বেশি, মানে বিশেষ করে আমাদের প্রতিবেশী বা প্রতিযোগী যে দেশগুলো আছে যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাদের তুলনায় কিন্তু আমাদের ব্যবসার বিভিন্ন রকমের যে খরচ সেগুলো বেশি। কোথায় কোথায় এক হচ্ছে যে আমাদের ঋণের সুদের হার অনেক উঁচু, সেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে হলো 15.5% হচ্ছে ব্যাংকের ঋণের সুদ, এর পাশাপাশি অন্যান্য খরচও আছে। আবার আপনি একটা রেজিস্ট্রেশন করতে যান ব্যবসায়, তো সেখানে 60-70টা জায়গা থেকে সার্টিফিকেট নিতে হয়, পারমিশন নিতে হয়, তো ওইগুলোতে অনেক খরচ আছে, মানে ফর্মাল ইনফর্মাল অনেক খরচ আছে। তো এরপরে যে রাজনৈতিক পরিস্থিতি, এখন দেখা যাচ্ছে যে প্রতিদিনই আন্দোলন হচ্ছে। তো এখন এইভাবে তো আসলে হয় না, তাই না? আর আন্দোলন তো শুধুমাত্র যে প্রধান উপদেষ্টার বাসার পাশে হচ্ছে বা বিভিন্ন ধরেন জেলা শহরে হচ্ছে বিষয়টা এরকম নয়। শিল্পাঞ্চলে কিন্তু মাঝখানে হয়তো কিছুদিন মানে কয়েক সপ্তাহ একটু পরিস্থিতি ভালো ছিল, আবার আন্দোলন শুরু হয়ে গেছে। তো এখন আসলে ব্যবসায়ীরা কোথায় যাবেন? তো আসলে তাদের তো যাওয়ার জায়গাটা সীমিত হয়ে গেছে। তো এইটা একটা অবস্থা। আর হচ্ছে যে অনেকগুলো সংস্কার হচ্ছে, তো এখন এই সংস্কারেও কিন্তু কিছুটা সময় লাগছে। মানে আমরা প্রথমে মনে করেছিলাম বোধহয় কয়েক মাসের ভিতরে সব হয়ে যাবে। আর তো যেহেতু টাস্ক ফোর্স বা যে সমস্ত কমিটি রয়েছে, তারপর কমিশন আছে, তাদের রিপোর্টগুলো সব কিন্তু চলে আসছে। তো এখন কিন্তু সংস্কার করার জন্য কী করতে হবে, কতগুলো প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে এবং একই সঙ্গে যে কতগুলো অর্ডিন্যান্স জারি করতে হবে। তো সেগুলো যত দ্রুত সম্ভব যদি জারি করা যায়, এটা কিন্তু সম্ভব। তার কারণ আমরা তো দেখলাম যে মাঝরাতে এই যে এনবিআর বিলুপ্ত করে যে দুটো বিভাগ করা হলো, তো সেটা তো হয়ে গেছে। তো আমি মনে করি যে এইভাবে খুব দ্রুতগতিতে কিছু অর্ডিন্যান্স করে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে কিন্তু এই আইনগত যে সমস্যাগুলো আছে তো সেগুলো সমাধান করা যায়। তো এইভাবে করে দিলে আমি মনে করি যে ব্যবসায়ীরাও হয়তো একটা সিগন্যাল পাবেন। আর আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি, মানে 1.5-2 দশক ধরে আমরা কিন্তু সারাক্ষণ বলেই যাচ্ছি যে এটা ওয়ান স্টপ দিতে হবে। ওয়ান স্টপ দিলে তখন কী করবে, দেশি বিদেশি উদ্যোক্তা যারাই আগ্রহী হন তারাই এক জায়গা থেকে সমস্ত সেবাগুলো পাবেন বা পারমিশন সার্টিফিকেটগুলো পাবেন। তো সেগুলো হচ্ছে না। তো তাহলে কীভাবে কী হবে? মানে আমি মনে করি যে এখন যে প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক একটা হতাশা ব্যক্ত করেছে, তারা বলেছে যে 3.3% নাকি প্রবৃদ্ধি হবে। তো সেটা কবে ছিল? সেটা ছিল আর 2-3 দশক আগে। তো গত এত বছর ধরে কিন্তু একটা উচ্চ প্রবৃদ্ধি বা একটা ভালো প্রবৃদ্ধির মধ্যে আমরা আছি। তো প্রবৃদ্ধি কেন কম? কারণ বিনিয়োগ নেই, বা বিনিয়োগ যতটুকু আছে সেটা খুবই সামান্য। কর্মসংস্থানের অভাব, এখন অনেক মানুষ বেকার হয়ে গেছে, উচ্চ মূল্যস্ফীতি। তো সব মিলিয়ে কিন্তু আসলে ব্যবসায়ীদের জন্যও খুব একটা ভালো পরিস্থিতি নেই। মানে মূল্যস্ফীতি হলে কি হয়, ব্যবসায়ীরা মনে করেন যে না ঠিক আছে তার কিছুটা লাভ হবে, কিন্তু ক্রমাগত মূল্যস্ফীতি যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের রিয়েল ইনকাম কমে যায়, বেকারত্ব বাড়ে, বিনিয়োগটা কমে। তো সব মিলিয়ে যে চক্রটা তৈরি হয়েছে এই চক্রটাই কিন্তু অর্থনীতির অনেক ক্ষতি করবে। আমি মনে করি যে ব্যবসার পরিবেশ ইমিডিয়েটলি ভালো করার জন্য একটা স্পেশাল যদি টাস্ক ফোর্স করতে হয়, যেটা 15 দিনের ভিতরে তাদের সুপারিশ দেবে এবং খুব দ্রুত 1 মাসের ভিতরে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এইরকম করতে পারলেই তখন ব্যবসায়ীরা একটু আশ্বস্ত হবেন এবং তখন বিনিয়োগ আসবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে বিডার চেয়ারম্যান কিন্তু ঠিকই দেশে বিদেশে দৌড়াদৌড়ি করছেন, তো তাকে নিয়ে ট্রলও হচ্ছে। হ্যাঁ, আবার তিনি বিনিয়োগ সম্মেলন করলেন, আমরা একটু আশায় বুক বেঁধেছিলাম যে এখানে 1000-এর বেশি কিন্তু বিনিয়োগকারীরা এসেছিলেন এবং তারা অনেক রকমের কথাবার্তা বলছেন, অনেকে আগ্রহী। কিন্তু যদি প্রশাসনিক সংস্কারগুলো না হয়, ওয়ান স্টপ সার্ভিস না হয়, ঋণের সুদের হারটা না কমে, তো এবং এই যে ইনফর্মাল যে সমস্ত কস্টগুলো আছে তো সেগুলো যদি কমানো না যায়, তো তাহলে সেই ক্ষেত্রে আসলে এই এখন পরিবেশ আর আমরা কী করব? মানে আর একই সঙ্গে আমাদের যে শিল্পাঞ্চলেরকে তো শান্ত করতে হবে। আন্দোলনের ওই জায়গাগুলোতেও একটু যত দ্রুত সম্ভব যাতে কম আন্দোলন হবে, একেবারে না হয় সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে এই সরকারের বাণিজ্য নীতি ও আমদানি রপ্তানি নীতিমালা কিভাবে স্থানীয় ব্যবসায়ের উপর প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে। স্যার একটা কথা বলছেন, আমি যদি ওই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা বিনিয়োগের জন্য যে আমাদের ধরেন বিডা যেভাবে কাজ করতেছেন, এটাই আপনার এটার সঙ্গে আসবে
তো এখন হলো কি দেখেন, আপনাকে আগে জানতে হবে পরিকল্পনা। আপনাকে একটা পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে বিনিয়োগ আনবেন বা বিনিয়োগ করবেন বা কি করবেন। এখন যদি আমি বলি যে আমাদের যিনি বর্তমানে জনাব আশিক চৌধুরী সাহেব এত ব্যস্ততা দেখাচ্ছেন যে আমরা বিনিয়োগ নিয়ে আসব, কিন্তু আসলে আমার দৃষ্টিতে আমার স্বল্প জ্ঞানে আমি বলতে পারি উনি যেটা করতেছেন এটা প্রপারলি হয় নাই। এই কারণে আমার কোন জিনিসটা এখানে লাগবে আগে আমাকে দেখতে হবে যে আমি বাংলাদেশে আমার কি কি বিনিয়োগ আনতে হবে। এখন আমি বিনিয়োগ নিয়ে আসলাম আমাদের বাংলাদেশে, আপনি জানেন কিনা বর্তমানে 60% আমাদের, আমি টেক্সটাইলের কথাটা বলি, এটা এই সেক্টরে আমাদের $23 বিলিয়ন আমরা ইনভেস্ট করেছি বিটিএমে। জি, $23 বিলিয়ন ইনভেস্ট করেছি দুটা কারণে। একটা হলো যে আমাদের স্থানীয় যে আমাদের নিজস্ব আমাদের যে 15 কোটি লোকের জন্য, কিন্তু আমরা এখানে $12 বিলিয়ন কাপড় দিচ্ছি। যদি আমরা বিটিএমে না থাকতো আমাদের $12 বিলিয়ন ইম্পোর্ট করতে হতো। বাকিটা আমরা আরও $8 থেকে $9 বিলিয়ন আমরা এক্সপোর্টের জন্য রেখেছি, আরএমজির জন্য। সেখানে আমরা করতে পারতেছি না ডিউ টু দ্য বিদেশে এই যে পণ্যগুলো আসে এগুলো ওই দেশে আপনার এই ইনসেন্টিভ পায় তারা 13%, ওদের নিচে কাঁচামাল আছে, যার জন্য আমাদের মিলগুলো আর বসে আছে। প্লাস যেটা সর্বপ্রথম যেটা আমি বলবো বিনিয়োগের জন্য ওনাকে দেখার কারণ হয়েছে আমাদের গ্যাস বিদ্যুতের অভাবে বর্তমানে আমাদের 60% মেশিন বন্ধ। এখন যদি আপনি আবার সেই টেক্সটাইল নিয়ে আসেন যে আপনাকে আমি টেক্সটাইল করতে দিব, ওনার কী হবে আমার কি হবে? আমারই তো গ্যাস নেই, আমার 60% বসা, আমার প্রতি মাসে এইভাবে আমার বসে বসে বেতন দিতে হচ্ছে, লোকসান হচ্ছে, ব্যাংকের টাকা দিতে পারতেছি না। এই জন্য আমি বলবো সর্বপ্রথম পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা কাকে নিয়ে করবেন? এখন যদি আপনি একজন লোককে যার অভিজ্ঞতা নাই তার সঙ্গে বসে আলোচনা করলেন তাহলে তো হবে না। আপনাকে যেতে হবে যারা এই লাইনে অভিজ্ঞতা, যেমনি স্যার যেগুলো নিয়ে মনে করেন রিসার্চ করতেছেন, ওনার একটা অভিজ্ঞতা আছে, ওনাকে রাখতে পারে। আমাদের টেক্সটাইলের লোক, আমরা টেক্সটাইল সম্বন্ধে জানি A to Z, আমাদের রাখতে পারেন। কিন্তু আপনারা বিনিয়োগ আনবেন বলে দিলেন, কিন্তু বিনিয়োগটা কী আনবেন? আমার দেশের ফ্যাক্টরি বন্ধ, সেই বিনিয়োগ আপনি আনতে চাচ্ছেন, মানে আমাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য। তো এই ধরনের পরিকল্পনা আমি মনে করি যে সবার আগে পরিকল্পনা হলো সবচেয়ে বড় জিনিস। সেই পরিকল্পনা যদি করতে না পারেন, দেশীয় শিল্প একদম মুখ থুবড়ে পড়বে এবং পরনির্ভর আমরা হয়ে যাব। তো এই জন্য আমি বলবো যে যার বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক, শিক্ষার বিষয়ে আসবেন, আমাকে সেখানে ডাকার দরকার নাই। টেক্সটাইল আমাকে ডাকবেন, আপনি একটার জন্য আপনার অভিজ্ঞতা আছে, আপনাকে ডাকবে। তো নগর পরিকল্পনা যারা করেন তাদের ডাকবেন। তো এখন আমাদের এখানে হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে না। সত্যিকার অতি দুঃখিত যে একটা পরিকল্পনা করা হচ্ছে যে বিনিয়োগ আসুক। বিনিয়োগ আসার জন্য আপনি যেতে হবে কেন? আমি বিনিয়োগের জন্য বিদেশে আমি না হইলেও 14টা কান্ট্রির কথা বলতে পারি কিভাবে তারা বিনিয়োগ নেয়। বিনিয়োগের নিয়মটা কি জানেন? আপনি যান, যেমন আমি একটা কথা বলি, আপনার সাউথ কোরিয়াতে একটা জায়গার নাম আছে দাইগু সিটি, যেটা টেক্সটাইলের জন্য সারা বিশ্বে নাম করা। সেখানে তারা ডিক্লারেশন দিয়ে কি যে আবার এই এলাকা আমি টেক্সটাইলের জন্য দিব। কি দিবে তারা? আপনাকে বয়লার কিনতে হবে না, স্টিম বয়লার আপনার ডাইংয়ের জন্য লাগবে না, ইটিবি প্ল্যান্ট আপনার লাগবে না, সম্পূর্ণ সেন্ট্রাল হবে। বিদ্যুৎ আপনার লাগবে না ভিন্ন আনতে, সেইখানে বিদ্যুৎ দিবে তারা। 7 কিলোমিটার জায়গা একবারে করে দিল, এখানে সাথে সাথে লোক চলে আসলো। 1 বছরের ভিতরে 80% ইন্ডাস্ট্রি হয়ে গেল। আপনি জায়গা কিনেন নাই, আপনার কোনো রাস্তাঘাট নাই, আপনার কোনো পরিকল্পনা নাই, এগুলো তো এইভাবে তো হবে না। আমি দেখেন যখন আদমজি যে জুট মিলটা ছিল, এটার জন্য আমি একটা পরিকল্পনা দিয়েছিলাম তখন। এটা কিন্তু আমারই ছিল, পরিকল্পনাটা আমি লিখেছিলাম, সেখান থেকে করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। যে নিট গার্মেন্টসের জন্য যেটা করা হয়েছে, বলেছিলাম যে ওখানে সেন্ট্রালি ইটিবি হবে, স্টিম বয়লার হবে সেন্ট্রালি, ওইখানে একটা হেলিপ্যাড হবে। কিন্তু আসল হয়েছে কি আমাদের ধৈর্য কম, আমরা না কেন জানি কথা শুনতে চাই না। আমরা একটা নিউজ পড়ি, মধ্যে দিয়ে 4-5 বাদ একটা লাইন পড়ি, বাস হয়ে গেল। তো আমাদের এভাবে হবে না। এই দেশে যদি সত্যিকারের আপনি বিনিয়োগ আনতে চান, অর্থনীতি চাঙ্গা করতে চান, আপনাকে মিনিমাম 60% ভ্যালু এডিশন করতে হবে। এই ধরনের ইন্ডাস্ট্রি আনতে হবে। এখন দরকার হইল মনে করেন সোলার প্যানেল লাগবে বাংলাদেশে, তারপরে পাওয়ার সেভিংস এফিসিয়েন্সি মোটর, ইনভার্টার, এইসব জিনিসগুলো দরকার হবে, যেগুলোতে আপনার এই মুহূর্তে দরকার।
তো আপনাকে পরিকল্পনা করতে হবে যে আপনি কী কী জিনিস নিয়ে আসবেন। তো আমার কথা হলো যারা এই লাইনে অভিজ্ঞতা, যে যার লাইনে অভিজ্ঞতা, তাদের নিয়ে বসতে হবে, তাদের নিয়ে আলোচনা করে জিনিসটা বুঝে এবং নিজের অভিজ্ঞতা অর্জন করে তখন আপনাকে নামতে হবে। এখন আপনার বাসায় আপনার খাবার কিছুই নাই, আপনি সবাইকে দাওয়াত দিচ্ছেন, আসেন আজকে আমার এখানে লাঞ্চ করবেন, দেখা গেল আপনার খাবারই নাই, আপনি আমাকে দাওয়াত দিয়ে বসে আসছেন, যে ঠিক আছে, এই ধরনের কাজ আমরা চাই না। আমরা চাই এই বিষয়ে সরকার মনোযোগী হবেন বা যারা এটা পরিকল্পনা করবেন যাতে বাংলাদেশের কোনো বদনাম না হয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি জানতে চাই যে দেশীয় বিনিয়োগকারীদের জন্য এই আর্থিক সহায়তা ও ব্যাংক ঋণ কতটা সহজলভ্য? এই মুহূর্তে তো আমাদের একটা কন্ট্রাকশনারি মার্কেটের পলিসি আছে, মানে বিষয়টা হলো যে বাজারে অর্থ থাকবে না, অর্থ থাকবে ব্যাংকে বা সরকারের কাছে, এরকম করে হলো চিন্তাভাবনা করা হচ্ছে। ব্যাংক মানে হলো আসলে সেন্ট্রাল ব্যাংক, মানে বেশ লম্বা সময় ধরে আমরা এটা করছি। কেন করছি? আমাদের মূল্যস্ফীতিটাকে কমাতে হবে। তো তাতে করে কি সমস্যাটা হলো? সমস্যাটা হলো কি যে ব্যবসায়ীরা কিন্তু তার ঋণের জন্য অর্থ পাচ্ছেন না। মানে খুব রিসেন্টলি আমরা দেখলাম যে এই 6.5-7% হয়ে গেছে হচ্ছে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, যেটা অনেক বছরে দেখা যায়নি আমাদের দেশে, ইভেন কোভিডের সময় এগুলো দেখা যায়নি। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি করছে আসলে? আসলে তো হচ্ছে আপনার ব্যবসায়ীদের জন্য আসলে এখানে কোনো একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে না, এটা একটা বিষয়। আর অন্যান্য যে সমস্ত নীতিগত সহায়তা, সেই সহায়তাগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন কি যে রপ্তানি খাতের যে সহায়তাগুলো ছিল সেগুলো এখন ওই একেবারে নেই বলেই চলে। তারপরে হলো যে আমাদের সাবসিডিগুলো নেওয়ার বিষয়ে বা ওটা দেওয়ার বিষয়ে কিন্তু সরকারের অনীহা রয়েছে, এবং একই সঙ্গে IMF, বিশ্বব্যাংক তারা বলছে যে না, সাবসিডি সব তুলে নিতে হবে। তারপরে যে কর ছাড়ের যে বিষয়গুলো ছিল, তো সেগুলোর উপরে একটা চাপ আছে, তো এবং এটা কর ছাড় প্রত্যাহার করতে হবে, তো সেগুলো বলা আছে। আর একটা বিষয় যেটা আসছে বলে শোনা যাচ্ছে, সেটা হলো যে কর বাড়তে পারে, বিশেষ করে ভ্যাট একটা ইউনিফর্ম রেটে দেওয়ার কথা বলা হচ্ছে। মানে এটা শোনা যাচ্ছে যে বাজেটে এরকম ঘোষণা আসতে পারে যে 15% রেটে সমস্ত পণ্যের জন্য, সেবার জন্য এটা ভ্যাট ধার্য করতে হবে। তো এই বিষয়গুলো নেওয়া হচ্ছে, তাতে কি হলো যে কর যখন বেশি থাকে তখন কিন্তু এই যে পণ্য এবং সেবার চাহিদা কমে যায়। তার মানে কি যে ব্যবসায়ীরাও কিন্তু এটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মাঝখানে যেরকম অর্থ বছরের মাঝামাঝি সময়ে যে 100টার বেশি পণ্য এবং সেবার উপরে যেটা অতিরিক্ত কর ধার্য করা হয়েছিল, মানে সেখানে ভ্যাট ছিল এবং একই সঙ্গে সাপ্লিমেন্টারি ডিউটি ছিল, তো সেইটা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছিল। তো এখনও কিন্তু আমাদের মনে হয় কি যে বাজেট যেটা আসছে 2 তারিখে, তো সেটার মধ্যে যদি এরকম একটা ঘোষণা আসে বা এই পুরো কর ব্যবস্থায় যদি নীতিগত বড় রকমের পরিবর্তন আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আমাদের অর্থনীতি এমনিতেই সংকুচিত, তার মধ্যে এই ধরনের নতুন কর আরোপ, সেটা আসলে ব্যবসায়ীদের জন্য যেমন একটা আতঙ্কের বিষয় হবে, তেমনি করে আসলে সাধারণ যারা ভোক্তা তাদের জন্যও কিন্তু একটা বড় রকমের সমস্যা তৈরি করতে পারে। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের অন্যান্য যে সমস্ত নীতিগুলো রয়েছে, তার মধ্যে আমি একটা বিষয় একটু বলতে চাই, সেটা হলো যে এই জ্বালানি নিয়ে যেটা হচ্ছে, আমরা কিন্তু একটা বড় রকমের বিপদে পড়তে যাচ্ছি। কারণ হলো কি যে অন্য যে সমস্ত প্রতিযোগী দেশ আছে আমাদের, যেমন ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার কথা যদি বলি, ইভেন ভিয়েতনাম, হ্যাঁ, প্রত্যেকে কিন্তু এই জায়গাটাতে একদম কোনো রকমের ছাড় দেয়নি। তারা ঠিকমতো এই বিদ্যুৎ জ্বালানি সরবরাহ করছে এবং একই সঙ্গে সেটার দামও কিন্তু সেভাবে বাড়েনি। এখন যেটা হলো যে আমরা বিশাল আকারে একটা দাম বাড়িয়ে দিলাম, আবার একই সঙ্গে গ্যাসের জায়গায় আমরা সেখানে বাতাস দিচ্ছি। মানে ব্যবসায়ীরা সেটাই বলছেন যে আমরা গ্যাস পাচ্ছি না, বাতাস পাচ্ছি। এইভাবে তো আসলে হয় না, তাই না? এখন যদি এর সরবরাহটা ভালো হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা ছিল না। একদিকেও ব্যবসার খরচ বেশি, সুদের হার বেশি, আমাদের ঋণ নেই, হ্যাঁ, তারপর ঋণের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে অনেক অভিযোগ আছে। এবং আরেকটা যেটা নতুন সমস্যা দাঁড়িয়েছে, সেটা হলো যে অনেক ভালো কোম্পানি, হয়তো 8-10 হাজার হচ্ছে তার এমপ্লয়ি, হ্যাঁ, তারা ভালো ব্যবসা করছে, রপ্তানি করছে, তাদেরও দেখা যাচ্ছে কি যে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে সমস্যা তৈরি করা হচ্ছে। বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা রয়েছে এই এসি খোলার ক্ষেত্রে, বিশেষ করে আমদানির ক্ষেত্রে। এর মধ্যে যে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে সেটা হলো যে গত 8 মাসে ক্যাপিটাল মেশিনারির ইম্পোর্ট কমে গেছে 26%। এখন এটা যদি না হয় তাহলে ব্যবসা বাণিজ্য চলবে কীভাবে? এই ক্যাপিটাল না নিয়ে আসলে তার তখন তো এই যে পুরোনো মেশিন, তারপরে সেখানে পার্টস, এগুলো তো পুরনো হতে থাকলে এটা এমনিতেই আমাদের 60% বন্ধ আছে। তার মধ্যে যদি এই অবস্থা দাঁড়ায় ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসা তো রান করাটা কঠিন হয়ে যাবে। তার মনে করি যে এই বিষয়গুলো এখন আমাদের ভাবতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে উনি যে বললেন যে বিদ্যুৎ, পরিবহন, যোগাযোগ, এই আমরা বিভিন্ন সেক্টরগুলোর কথা যদি চিন্তা করি, তাহলে এই বিদ্যমান অবকাঠামোগত সমস্যাগুলি ব্যবসায়িক কার্যক্রমে কতটা ব্যাহত করছে? উনি একটা কথা বলেছেন খুবই মূল্যবান, যেটা হলো দেখেন, আপনার শিল্প বিপ্লবের
প্রধান শর্ত হলো কি পাওয়ার্স এনার্জি, গ্যাস বলেন বিদ্যুৎ বলেন, এটি যদি আপনার না থাকে সঠিক, তাহলে তো আপনার ইন্ডাস্ট্রি কীভাবে চলবে? এটা তো আপনি ঘরে বানাইতে পারবেন না, গ্যাস আপনি চুলা দিয়ে করতে পারবেন না, ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না। আমাদের সবচেয়ে বড় যে অর্থনীতির পিছনে যদি আমি আমার ব্যক্তিগত কথা বলি, এখানে আমি মনে করব দুইটা মেন কারণ, দুইটা প্রতিষ্ঠান এর ভিতরে দায়ী। এক নম্বর বাংলাদেশ ব্যাংক, এই যে অর্থনীতি বা টাকা যেটা ধরেন পাচার হয়েছে বা যেটাই হয়েছে, মানে এক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এগুলো তারা কন্ট্রোল করে নাই। বাংলাদেশ ব্যাংকের এরকম একটা সিস্টেম, আপনি একটা অ্যাকাউন্টস থেকে আরেকটা অ্যাকাউন্টসে যদি আপনি 10 লক্ষ টাকাও নেন, তারা কিন্তু জানে। তার ভিতরে এই যে আপনার যে ব্যাংকের যে যাদের জমাকৃত টাকা, ডিপোজিট মানিগুলা এভাবে চলে গেল রাতের দিনে, এটার কোনো প্রতিরোধ করা হলো না কেন? এই জন্য বাংলাদেশ ব্যাংকের যারা আছেন, আমি সবাইকে বলবো না, যারা আছেন তারা জড়িত, এই কারণে তারা জেনে এই সুযোগটা করে দিয়েছেন। কারণ হয়েছে যে এটা তো কোনো অবস্থায় আপনি দেখা গেল যে একটা ইসলামী ব্যাংক থেকে হঠাৎ 2000 কোটি টাকা নাই চলে গেল, যেখানে 5 লাখ টাকা চলে গেলে আপনি দেখতে পান। আমি একটা অভিজ্ঞতার কথা বলি, আমি ব্যাংকের সঙ্গে জড়িত ছিলাম। একটা মানে আপনার ধরেন টেক্সটাইল মিল থেকে একটা হাউজিং সোসাইটির জন্য একটা টাকা গিয়েছে, অডিট চলে আসছে, আমরাও জানি না। আয়সা বলতেছে আপনারা এই অ্যাকাউন্টস থেকে এই অ্যাকাউন্টস টাকা কীভাবে নিলেন, কীভাবে দিলেন? আরেকজনের একটা লোন ছিল 52 কোটি টাকা, সেখানে 54 কোটি টাকা কেন হইল? আমরা চাচ্ছি তারা এত কিছু জানে। এটা কিন্তু আমি আরও কয়েক বছর আগের কথা বলতেছি। তো এখন এই জিনিসগুলো যারা জানে, তারা কি জানে না যে এই যে মানুষের পাবলিকের ডিপোজিট মানিগুলা এখান থেকে চলে যাচ্ছে, তারা বাধা দিতে পারতো না? কেন দেয় নাই? তারা কারা? এই জন্য আজকে অর্থনীতি, দ্বিতীয় অর্থনীতি হচ্ছে আপনার যে শিল্প বিপ্লবের পিছনে সবচেয়ে বড় বাধা হয়েছে এই তিতাস গ্যাস, বিদ্যুৎ যারা আছে, এগুলা তারা তাদের ইচ্ছা মতো যেখানে যা খুশি করেছেন। এখানে কোনো হিসাব নিকাশ করা হয় নাই, কাউকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হয় নাই। আজকে বলা হচ্ছে যে তিতাস গ্যাসের যে আপনাকে যদি বলা হয় আপনার সময় হবে না, আমি আপনাকে কিছু তথ্য দিতে পারতাম কী ধরনের চুরি এখানে হচ্ছে বা কী ধরনের এই প্রতিষ্ঠানটা। আমি বলবো পেট্রো বাংলা, এর আগেও বলেছি আপনাদের এখানে, পেট্রো বাংলা তিতাস গ্যাসকে আপনারা 2 বছরের জন্য সেনাবাহিনীর হাতে দিয়ে দেন, অন্যথায় এই এই দেশ ধ্বংস হয়ে যাবে। আর যারা টাকা কামাচ্ছে তাদের কিন্তু আপনি ধরতে পারবেন না। চুরি এরকম পরিমাণে হচ্ছে। তো এখন যে জিনিসটা আমরা বলবো, দেখেন গ্যাসের বিল আপনি বৃদ্ধি করেছেন, আজকে যখন নাকি আপনারা 2 টাকা 86 পয়সা গ্যাস দিয়েছেন, তখন আপনাদের লোকসান হয় নাই। এখন আপনাদের লোকসান কেন? আপনাদের কত পার্সেন্ট চুরি হচ্ছে? আমার হিসাবে 18%। কেমনে? আপনি দেখেন যে গ্যাসের, আপনি জানেন কি না, বাংলাদেশে মনে করেন 1 to 2% বাড়িঘর খালি, বিদেশে গেছেন, বছরকে বছর থাকতেছেন, আপনি গ্যাসের বিল দিচ্ছেন। আমারই একটা মনে করেন অ্যাপার্টমেন্ট হচ্ছে 3 বছর হইলো, 3 বছর আমি মাসে মাসে টাকা দিচ্ছি বিল, আমার তো গ্যাসটা নিয়ে আমি টাকা দিচ্ছি, সেই টাকাটা কোথায়? তাই আপনার লস হচ্ছে, আপনি নিচ্ছেন। আমাদের মধ্যে মধ্যে এখন ইন্ডাস্ট্রিতে সত্যিকারের গ্যাসের বিল দেওয়ার জন্য একটা ইবিসি মিটার বলা হয়। ইবিসি মিটারটা হলো কি যে আপনি আমাকে যা ভলিউম দিবেন প্লাস প্রেশারে অ্যাড করে অ্যাকচুয়াল বিলটা দেওয়া হবে, এগুলা দিচ্ছে না। 50% মিলের আপনার এই ধরনের বিল নেই। আপনি তার বিল হচ্ছে মনে করেন ধরেন আপনি 50 লক্ষ টাকা, তাকে দিতে হচ্ছে 75 লক্ষ টাকা। জি। তো এইভাবে নিয়েও আপনার এটা হচ্ছে না কেন? এখানে বড় ধরনের চুরি আছে, সেই চুরি বাইর করবে কে? এই যদি আপনি গ্যাসের মূল্য যদি 24 টাকার মধ্যে আনতে না পারেন, তাহলে এই দেশে কোনো বিনিয়োগ আসবে না, এবং যেগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে কস্টিং হবে না তো। এখন আমরা ধরেন যে আশা করে এতগুলা বিনিয়োগ করা হয়েছিল, এখন বিদেশে দেখেন তারা ইনসেন্টিভ দিচ্ছে, গ্যাসের মূল্য বাড়ায় নাই, এবং একটা নীতি আছে। এবং আপনার এখানেও আমি কয়েকবার বলেছি, গ্যাসের কোনো নীতিমালা নাই একটা ইন্ডাস্ট্রির জন্য। যেমন আপনি ধরেন আপনার সন্তানকে পড়াবেন, কোন স্কুলে পড়াবেন, কত পর্যন্ত পড়াবেন, আপনার একটা পরিকল্পনা আছে। আমি একটা ইন্ডাস্ট্রি করেছি, আপনি আমাকে এখনও বলেন নাই আমাকে কতদিন পর্যন্ত গ্যাস দিবেন। স্যার যে বললেন যে আজকে 26% ইনভেস্টমেন্ট আসে নাই মেশিনারি, ক্যাপিটাল মেশিনারি। কেন আসবে স্যার? আজকে যদি আপনি গ্যাসের নিশ্চয়তা দিচ্ছেন না, আমি যদি এটা নিয়ে আসতাম তাহলে তো মারা পড়তাম। আমার গ্যাস নাই। আমার যেগুলো আপনি জানেন কি না, প্রায় আমি মনে করি $3 বিলিয়ন নতুন মেশিন
আপনার নতুন মেশিন বসে আছে ফ্যাক্টরিতে ইনস্টল করে, চালু করতে পারতেছে না গ্যাসের জন্য। $3 বিলিয়ন আপনি ইনভেস্ট করেন আমাদের টেক্সটাইলে। একটা মানে স্পিনিং আপনি জানেন যে 1200 কোটি টাকার একটা ফ্যাক্টরি। কত ফ্যাক্টরিতে মেশিন আসছে লেটেস্ট, পারতেছে না এই গ্যাসের জন্য। তবে এখন আমার কথা হইল যে আপনি যদি ক্রীড়া ই করছেন, ভুলে গেলাম আপনার প্রশ্নটা ছিল কি? যে এই যে ব্যবসায়িক কার্যক্রম কতটা ব্যাহত করছে? হ্যাঁ, ব্যাহত পিছনে যেটা হচ্ছে আমি বললাম যে আমাদের টেক্সটাইলের সেক্টরে 60% বন্ধ, 40% চলতেছে। এখন আপনি ধরেন আমাদের এই বছরে গিয়ে প্রত্যেকটা মিলের অনেক টাকা লস হবে এবং প্রত্যেকটা মালিক ব্যাংকরাপসিতে পড়বে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে এই আমরা যদি সুযোগ সুবিধার কথা বলি বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে এই সুবিধাগুলো যেমন বন্দর ব্যবস্থাপনা, কাস্টম, প্রতিক্রিয়া ইত্যাদি সেক্টরগুলোতে কি ধরনের উন্নয়ন প্রয়োজন? আসলে প্রথমে আমাদের দরকার হলো পুরো কাস্টম সিস্টেমের মানে যে কর ব্যবস্থার অটোমেশন। আমরা তো আসলে এই এনবিআরকে মধ্যরাতে বিলুপ্ত করে দিয়ে নতুন দুটো বিভাগ তৈরি করেছি। তো একটা হলো যে কর প্রশাসন বা ব্যবস্থাপনা, আর হচ্ছে কর নীতি, এই দুটো বিভাগ। তো এখন আমাদের মূল দরকারটা ছিল কিন্তু এই অটোমেশন, এবং অটোমেশনের জন্য কিন্তু একটা বড় রকম পরিকল্পনা তৈরি হয়েছিল। এনবিআর রিফর্মের জন্য একটা অ্যাডভাইজারি কমিটি আছে এবং তারা কাজ করছে, এবং তাদের পরিকল্পনা হচ্ছে এরকম যে একেবারে যে ওই পোর্টের যে সমস্ত কাস্টমস বিভাগের যে কর্মকর্তা, তারা ওইখানে বসেই অটোমেটিক্যালি তারা কিন্তু পণ্য কোনটা আনছেন, তারপরে ট্যাক্স কতটুকু, ওইটার সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো চলে আসবে, এবং সেটা সেন্ট্রাল সার্ভারে একেবারে বিগ স্ক্রিনে এখানে এনবিআরে বসে সেটা দেখা যাবে। তো এখন যেটা হচ্ছে যে এটা কিন্তু অনেকটাই ম্যানুয়াল। হ্যাঁ, এবং আমাদের যে তিনটা ভাগ আর কি যে করের, একটা হচ্ছে যে আমাদের আয়করের মধ্যে আছে ব্যক্তি আয়কর এবং প্রাতিষ্ঠানিক যেটা কর্পোরেট ইনকাম ট্যাক্স, আর তার পাশাপাশি হচ্ছে ভ্যাট। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে আমদানি শুল্ক এবং এই যে সম্পর্ক শুল্ক, এগুলো। তো এই তিন ভাগেই হচ্ছে আমাদের মূলত এটা কালেকশন হয়। তো এর বেশিরভাগই কিন্তু এখনও পর্যন্ত অটোমেটেড না, মানে ম্যানুয়াল। তো এখন এই অবস্থায় কিন্তু আসলে আমাদের যতটুকু ট্যাক্স কালেকশন করার কথা ততটুকু যেমন হচ্ছে না, তেমনি করে কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে সহায়ক একটা কর নীতিমালা, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। মানে একটা নতুন দুটো প্রতিষ্ঠান হয়ে গেল, কিন্তু এটা আসলে সামনে কি করার আছে, তো সেটা একটা চিন্তার বিষয়। তাই মনে করি যে এখানে অটোমেশনের জন্য একটা টাইমলাইন দরকার, যে আমরা 3 মাসের মধ্যেই সম্পূর্ণ অটোমেশন করে ফেলবো। তো সেই ধরনের একটা পরিকল্পনা আমি বহুদিন ধরে চাচ্ছিলাম এনবিআরের কাছে, তারাও দেয়নি। এখন নতুন যে দুটো বিভাগ হলো তারাও কবে দিবে কে জানে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি যে এই পুরো যে ব্যবসায়ের জন্য তো একটা সামগ্রিক একটা সমন্বিত নীতিমালা প্রয়োজন। তা আমরা কিন্তু অনেকগুলো যেমন টাস্ক ফোর্স করেছি বা এই যে কমিশন করেছি, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই পুরো ব্যবসা বাণিজ্যের জন্য বা পুরো অর্থনীতির জন্য যে এই বড় বড় সংস্কারের প্রয়োজন এবং সেটার জন্য যে কী ধরনের আসলে এই উদ্যোগ গ্রহণ করতে হবে, তো সেই বিষয়গুলো নিয়ে একটা সমন্বিত হয়তো রূপরেখা আশা করেছিলাম। সেটা এখনও পর্যন্ত আসেনি, আমি জানি না, হয়তো সরকারের পরিকল্পনা থাকতে পারে। তবে এটা খুব দ্রুত দরকার। আর একটা বিষয় হচ্ছে কি যে অন্তর্বর্তী সরকারের হাতে অনেকগুলো সুবিধা আছে বা ইনস্ট্রুমেন্ট আছে, তারা কিন্তু সেটাকে প্রয়োগ করতে পারে। যেমন একটা অর্ডিন্যান্স করার জন্য কিন্তু এই সংসদে আলাপ আলোচনা এগুলো দরকার হয় না, তা কিন্তু খুব দ্রুত চাইলেই 7 দিনের ভিতরে একটা অর্ডিন্যান্স করা সম্ভব হয়। তো এই যে আমাদের সমস্যাগুলো যেগুলো রয়ে গেছে, যেমন ওয়ান স্টপ সার্ভিস নিয়ে দীর্ঘদিনের সমস্যা, এটিতে প্রশাসনিক পদক্ষেপ হলে বা তার জন্য যদি একটা অর্ডিন্যান্স করা দরকার হয় তো করুক, তাই না? তো এরকম করে আমাদের অটোমেশনের জন্য কাজ করতে হবে এবং পুরো অর্থনীতিতে ট্রান্সপারেন্সি নিয়ে আসা, এবং এই একই সঙ্গে এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখলাম যে স্পেশালি কোনো একজন 10টা কমানো হয়েছে, মানে এখন 90টা আছে। 90টা আদৌ প্রয়োজন আছে কিনা, তার জন্য আমরা কোনো রকমের যে ইউটিলিটি যেগুলো আছে সেগুলো দিতে পারবো কিনা, ইভেন আমরা 20টা করতে পারবো কিনা, সেগুলো তো কোনো অ্যাসেসমেন্ট নেই। আমাদের ট্যাক্স রেট কতটুকু হবে, কতটুকু ট্যাক্স হলে আসলে ব্যবসায়ীরা বাঁচবেন, বিনিয়োগটা আসবে, তো সেই বিষয়গুলোর কোনো স্টাডি করে বা কোনো কিছু কিন্তু আমাদের রিকমেন্ডেশন নেই। তো ইচ্ছা মতো এই জিনিসগুলো চলছে অ্যাডহক বেসিসে। তো এইভাবে হলে তো আসলে বিনিয়োগ ব্যবসা বাণিজ্যগুলো হয় না। আমি মনে করি যে এটার জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার এবং এটা খুব দ্রুত করা দরকার। তার কারণ ইতিমধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে, এখন তো দেখতে পাচ্ছি যে আন্দোলন হচ্ছে। তো এইগুলো চলে তখন আন্দোলন ব্যবস্থাপনায় কিন্তু মনোযোগ দিতে হবে, তখন অর্থনৈতিক উন্নয়ন ব্যবসা বাণিজ্যগুলো হবে না। তাই মনে করি যে খুব দ্রুত এই পদক্ষেপগুলো গ্রহণ করে ব্যবসায়ীদেরকে স্বস্তি দিতে হবে। মূল্যস্ফীতির উপর কি কি প্রভাব পড়ছে? হ্যাঁ, মূল্যস্ফীতি এখন যেটা দেখা যাচ্ছে সিঙ্গেল ডিজিটে এসছে, কিন্তু সেটাও কিন্তু 10-এর কাছাকাছি। হ্যাঁ, তো আর এখন মোটামুটি আমরা হালই ছেড়ে দিয়েছে মনে হচ্ছে যে আর হয়তো কতটুকু কমাতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংকের একটা টার্গেট ছিল যে সেটা হলো 7.5% হয়তো নিয়ে আসবে এই অর্থ বছরের শেষে, মানে জুনের মধ্যে। এটা মেটা কিন্তু অলমোস্ট চলে গেলেও জুন আসছে। তো এই অবস্থায় আমরা কিন্তু সেই 7.5%-এর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এবং এখন যেটা বলা হচ্ছে যে আগামী অর্থ বছরে সেটা 6.5% নিয়ে যাওয়া হবে। আসলে পরিকল্পনা কি? এবং এইভাবে একটা সংকোচনমূলক মুদ্রানীতি নিয়ে
তারপরে ব্যবসার যে এত খরচ, হ্যাঁ, জ্বালানির খরচ বেড়ে গেছে, তো এই সব মিলিয়ে আসলেই এই 7.5% বা 6.5% নিয়ে আসা যাবে কিনা, আমি মনে করি যে এইটার জন্য একটা ভালো কমিটমেন্ট দরকার। এবং এই যে বাজার ব্যবস্থাপনায় যে একটা টাস্কফোর্স হয়েছিল, তো সেটারও কি ফলাফল সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু খুব একটা। তো এখন আবার বলা হচ্ছে যে এটা কমিশন করা হবে। তো যাই হোক, অন্তত জনগণের স্বস্তির জন্যে আমি মনে করি যে এই মূল্যস্ফীতির জন্য এটা আরও কি বাস্তব পদক্ষেপ নেওয়া যায় সেটা একটু চিন্তা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে। আমাদের সম্মানিত অতিথি যে বিষয়ে আলাপ আলোচনা করলো, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।